নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর আমার সাথে হট সিটের এই বিশেষ পর্বে সাথে রয়েছেন আজকে বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা, আপনাকে স্বাগত আজকের আমাদের এই বিশেষ পর্বে। সামনেই বিধানসভা নির্বাচন আর মুর্শিদাবাদ দিকে নজর রেখেছে সমস্ত রাজনৈতিক দল। 22টি আসন আমাদের এখানে, আর এই 22টি আসনের মধ্যে ঠিক গতবার বিধানসভার এই 20টি আসন দখল করেছিল তৃণমূল, আর 2টি পেয়েছিল বিজেপি। কি মনে হচ্ছে এবছরের সমীক্ষা কি হতে পারে? দেখুন, এবছরে সমীক্ষা খুব জটিল থেকে জটিলতর হয়েছে, সমস্যা বেড়েছে এবং মানুষের চিন্তাধারার অনেক পরিবর্তন হয়েছে। বহু মানুষ আছে যারা পরিবর্তন চায়, বহু মানুষ আছেন যে না, যে অবস্থা আছে সে অবস্থায় থাক। নানান জটিলতার মধ্যে দিয়ে, নানা অঙ্কের মধ্যে দিয়ে আজকে মুর্শিদাবাদ জেলা চলছে। মুর্শিদাবাদ জেলাকে বরাবরই বলা হয় যে পিছিয়ে পড়া জেলা, এক অনুন্নত জেলা, কিন্তু নজর পড়ে না কারোরই। কিন্তু বরাবরই দেখা যায় যে নির্বাচনের সময় বেশ নজরে পড়ে। ঠিক এরকম কারণটার কি মানে? দেখুন, বিষয়টা হচ্ছে যে ভোট আমাদের দেশের সবাই চায় যে সিংহাসন পেতে গেলে সমর্থন চাই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক কাঠামো, নির্বাচন হয়, সে নির্বাচনে না জিতলে তো সিংহাসনে ওটা বসা যায় না। তো সেই কারণে অন্য সময় মানুষের সম্বন্ধে কেউ খোঁজ খবর না নিলেও, উন্নয়নের দিকে কেউ নজর না নিলেও, ভোটের সময় কিন্তু মানুষের কাছে এসে ভোট চাইতে আসেন। এইটা একটা আমাদের এই জেলার মানুষের কাছে প্রাপ্য। ভোটের সময় যখন আসে তখন দেখা যায় বিভিন্ন দলের বহু রথী মহারথী তারা আসছেন, আমাদের দর্শন করাচ্ছেন, আমরাও কৃতজ্ঞ হয়ে যাচ্ছি, ভোটও দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এটা তো সমস্ত রাজ্যে বা সমস্ত দেশে একই সিনারিও আমরা যা বলতে পারি। কিন্তু বিগত কটা বছর ধরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাকে ভোটের সময় সেই প্রায়োরিটিটা দেওয়া হয়। ঠিক সেই কারণে মুর্শিদাবাদ জেলাটা অশিক্ষিত বেশি, মানুষের কর্মসংস্থান এখানে নেই, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে, কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে আছে, স্বাস্থ্য পরিষেবা পায় না, এবং তাদের অর্থনৈতিক যে স্ট্যাটাস সেটা অনেক চাই নিম্ন রেখার মধ্যে দিয়ে চলে। খুব সহজভাবে এই মানুষগুলোকে এসে যদি সবাই নিজেরা টোপ দিতে পারে তাহলে এদের ভোটটাকে সহজে নেওয়া যায়, এই জন্যই তারা আসেন। আপনার কথাকে প্রসঙ্গ করে বলি যে সারা বছর বা এই কটা বছরে সেরকম কোনো প্রসঙ্গ আমরা দেখলাম না যে রাজনৈতিক মহলে ভোট রিলেটেড। হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন যে আমাদের জেলায় কর্মসংস্থান খুবই কম, যার কারণে বাইরে অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্য বা বিদেশেও এইখান থেকে বেরিয়ে গিয়ে কাজের সন্ধানে যেতে হচ্ছে যাতে সংসার চালানো যেতে পারে, আর সেখানে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে এক একজনকে। আর সেই সময় সেই সমস্যার সারা বছরই দেখছি আমরা ছোট বড় কোনো না কোনো ঘটনার সাথে তারা জড়িত হচ্ছে, কারোর প্রাণহানি হচ্ছে বা আরও অন্য কোনো বিপদে তাদের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলো সমাধান হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় পরিযায়ী শ্রমিকদের প্রতি একটা আবেগ প্রত্যেক রাজনৈতিক মহলের যে দলনেতা নেত্রীরা রয়েছেন তাদের একটা বিশাল সেই আবেগ কাজ করছে। ভাবনা চিন্তা হঠাৎ করে ঠিক কেন মায়া দরদ এই ভোটগুলো তাদের জন্যই কি? একমাত্র তাই। তা না হলে আজকে দেখুন না, আজকে যে পরিযায়ী শ্রমিক কেন এত, কর্মসংস্থান নেই। পশ্চিমবাংলার থেকে আরও বাইরে যেখানে অনেক ছোট জায়গা আছে কিন্তু সেখানকার মানুষের কর্মসংস্থান আছে, সেখানে শিল্প আছে এবং নানান রকম উপায়ের রাস্তা আছে, কিন্তু আজকে পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলার হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে হয়তো কিছু শিল্প ছিল, সেটাও আজকে শেষ হয়ে গেছে। আর মুর্শিদাবাদটা তো একেবারে এখানে কিছুই নেই। এখানে একমাত্র বলতে গেলে বিড়ি শিল্প ছাড়া এখানে কোনো কিছু নাই, কৃষির উপরে নির্ভরশীল। সুতরাং মুর্শিদাবাদের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক কাঠামো সেটা সম্পূর্ণ আলাদা, যার জন্য বাধ্য হয়ে তাদেরকে কর্মসংস্থানের জন্যে, দুটো অন্ন আহার জোগানোর জন্যে, সন্তানকে লালন পালন করার জন্য বাইরে ছুটে চলে যেতে হচ্ছে। এই যে বাইরে যারা যাচ্ছে তাদের কোনো নিরাপত্তা আমাদের দেশের সরকার বা আমাদের কোনো প্রতিষ্ঠান কিন্তু দিচ্ছে না। আমরা প্রায় দেখছেন, এই যে কিছুদিন আগেও বেলডাঙার যে ঘটনাটা ঘটলো, এটা তো
মানে মানে কি বলবো, এটা অভিপ্রেত নয় এরকম ঘটনা ঘটুক, কিন্তু আজ কেন ঘটছে? তাদের বাড়ির লোকেরা তারা যাচ্ছে, সেখানে প্রাণহানি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কারো সেই লোকগুলো কিন্তু কারো সহযোগিতা পাচ্ছে না, এবং যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারও কিন্তু সিকিউরিটি তারা পাচ্ছেন না, কোনো নিরাপত্তা পাচ্ছেন না, বা ওকে সুনির্দিষ্ট কিছু একটা পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনা কিন্তু কোনো সরকারি বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন বা প্রশাসন বলুন, তাদের কিন্তু কোনো কিছু নেই। ঠিক সেই কারণে আজকে মুর্শিদাবাদ জেলার মানুষ আরও অসহায় হয়ে পড়ছে। তারা ভাবছে যে কি হবে, কর্মসংস্থানের জন্য যাব, সেখানে প্রাণ যাবে, কিন্তু কেউ বলবার নেই। আমরা হয়তো বলতে পারেন যে না আমাদের তো হচ্ছে, যে কেউ মারা যাচ্ছে তাকে 10 লাখ টাকা 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, এটা কি সব থেকে বড় কথা হলো? না, এই যে মূল যে রোগ, সেই রোগটার থেকে বাঁচার কোনো উপায় আমরা কি বার করতে পেরেছি? আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের সরকার তারা কি দিতে পেরেছে? অবশ্যই পারে। এই যে মানে আপনি যে কথাগুলো বললেন যে আমাদের এখানে কর্মসংস্থান নেই বলেই আজকে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে ভিন দেশে যেতে হচ্ছে কাজের জন্য, কিন্তু ভোটাধিকারের মানে সবাইটাই বোঝে, তাই ঠিক ভোটের সময়, নির্বাচনের সময় তারা কিন্তু প্রত্যেকেই ফিরে আসেন, কিন্তু তারা জানছেন না যে এই মুহূর্তে তার এলাকায় কি ঘটছে। তারা এদের এই ভোটগুলো কি ম্যানিপুলেশন হবে, কি বলে মনে হয় আপনার? তাই তো হবে। এই যে দেখুন, আমরা দেখি এতগুলো লোক যাচ্ছে ভোটের আগে, বাস ভর্তি, ট্রেন ভর্তি, সমস্ত লোকগুলোকে নিয়ে আসা হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলে নিয়ে আসছেন তারা খরচা করে। এটা একরকম, এটা একটা, এগুলো একটা ভোট নেওয়ার একটা উপঢৌকন বলতে পারেন। এইভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসা হচ্ছে। তারপরে যেই ভোটটা নেওয়া হয়ে গেল, তারপরে ওদেরকে যাওয়ার সময় কিন্তু আর কেউ খবর নেয় না যে পৌঁছতে পারলো কি পারলো না, থাকলো কি থাকলো না, তার পকেটে টাকা আছে কি নেই, এই খবর কিন্তু আর কেউ কোনো নেন না। এই ভোটের আগের বিষয়ে কটা সাবজেক্ট উঠে এসছে ঠিক ভোট আদায়ের জন্য, আমরা বলতেই পারি। ঠিক তার মধ্যে একটি অন্যতম বিষয় এবছর কিন্তু এসআইআর। আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 কোটি মানুষ এই এসআইআর এর হিয়ারিং নিয়ে ভুগছেন, আর সমস্ত রাজনৈতিক দলগুলোই প্রতিবাদ মিছিল করছেন। কে যে পক্ষে আর কে যে বিপক্ষে সেটা কিন্তু এই মুহূর্তে বলা ভীষণ মুশকিল হয়ে উঠেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই এসআইআর জিনিসটা এটা খুব পূর্ব পরিকল্পিত, এবং এটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পিত বিষয় যে তাদের বিরুদ্ধ শক্তিকে কমিয়ে দেওয়া, বিরুদ্ধ শক্তিকে দুর্বল করা, এবং সেই ভোটগুলোকে বাদ দিয়ে দেওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা ঠিক সেইটাই দেখলাম। কিন্তু এই যে এসআইআর যখন চালু হতে লাগলো, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তখন কিন্তু জল মাপতে শুরু করলেন যে এসআইআর হলে পরে আমার কতটুকু ক্ষতি হতে পারে, আমার কতটুকু লাভ হতে পারে, সবাই কিন্তু আপন আপন অঙ্ক কষতে শুরু করলো। যার জন্য দেখবেন আপনি, আমরা যতই আন্দোলনের কথা বলি, কোনো সংগঠিতভাবে এসআইআরের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি, কিন্তু ঠিক একটি কারণে আজকে হঠাৎ করে এখন আমরা দেখছি এসআইআরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছেন, তার মানে তারা যে অঙ্কটা কষেছিলেন হয়তো সে অঙ্কটা অন্যরকম। ঠিক সেই কারণে তারা এই জায়গায় গিয়ে, যখন এসআইআর রোখার দরকার ছিল তখন এসআইআর মানে এসআইআরকে কার্যকরী করার জন্য আমরা সহযোগিতা করেছি প্রকারান্তরে, কিন্তু আটকায়নি। আজকে যেই মনে হচ্ছে যে এই তো আমার এই ভোট ব্যাংকটা এইভাবে চলে যেতে পারে, আমি যেটা লাভ ভেবেছিলাম, তখন কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আন্দোলন করছেন। সেই আন্দোলনটা কোনো সংগঠিত আন্দোলন নয়, এবং পরিপূর্ণ এবং পরিপূরক কোনো আন্দোলন নয়। সত্যি কথা বলতে সাধারণ মানুষ আজকের দিনে কিন্তু ভীষণ একরকম একটা দ্বিধার মধ্যে রয়েছে, বা কি বলবো আমি ঠিক, যে বুঝতেই পারছে না এসআইআর নিয়ে তাদের পক্ষে কথা বলা উচিত না বিপক্ষে কথা বলা উচিত, আর কাদের সাথে তারা সাথ দিলে পরে তাদের একটা গতি হবে। প্রত্যেকটা মানুষকে দেখতে পাচ্ছি আমরা, আমাদের কাছে নতুন নতুনভাবে ছবি উঠে আসছে রোজ। দেখতে পাচ্ছি কোথাও বিদেশ থেকে কেউ আতঙ্কে ভুগছে, সেখানেই হার্ট ফেল করছে, অথবা লাইনে দাঁড়িয়ে 100 ঊর্ধ্ব প্রোগ্রাম।
সে বা কোনো এরকম স্পেশাল কোনো পার্সন রয়েছে যে হয়তো হাঁটতে চলতে পারে না, কিন্তু এসআইআর এর লাইনে দাঁড়িয়ে তাকে হিয়ারিং করতে হচ্ছে, শুধু একবার দুবার নয়, বারবার বারবার। এসব হয়রানির কি হবে তার কোনো সমীক্ষা নেই, সমীক্ষা শুধু রয়েছে ভোটটা আসতে হবে সেই দিকটা যেন নিয়ন্ত্রণ করা যেতে পারে। আসছে অন্য প্রশ্নে। যেমন জানি আমরা যে মুর্শিদাবাদ জেলায় 22টা আসন, তার মধ্যে গত বিধানসভায় 20টি আসন তৃণমূলের দখলে আর 2টি বিজেপি। এবার বিজেপি যেখানে দাবি করছে 2টি নয় এবছর 6টি, এবং শুধু তাই নয় সিপিআইএমও দাবি করছে আসন সংরক্ষণের ক্ষেত্রে। তৃণমূলও বলছে যে আমরা 20টি নয়, আমরা আরও বেশি আসন পাবো। আর শুধু তাই নয়, বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল করেছেন, আর তিনিও বলছেন যে 22টি জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভারীভাবে দখলও তিনি করবেন। এই যে দাবি প্রত্যেকটা দলের, কিসের কোন সমীক্ষার ভিত্তিতে? দেখুন, একটা খেলা পরিবেষ্টিত হচ্ছে, সেই খেলায় প্রত্যেকটা দলই বলবে আমরা জিতবই। একদম একদম। এটা একটা নিজের মানসিকতাকে, নিজের দলকে, নিজের শক্তিকে ধরে রাখার জন্য এগুলো বলতেই হবে। কিন্তু আজকে আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো বিচার বিবেচনা করতে হবে। মুর্শিদাবাদ জেলার লোক 20টি আসনে 2টি বিজেপিকে দিয়েছেন, 20টি তৃণমূলকে দিয়েছেন, 22টির মধ্যে অন্যরা একদমই নীল। এবং এই মুর্শিদাবাদটা কিন্তু কংগ্রেসের ঘাঁটি। একদম তাই। তো যাই হোক, অবস্থার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন হয়েছে। আগামী দিনে তার অন্যরকম সমীকরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা আগে বিগত দিনে মানুষ যে চিন্তা চেতনা বিভিন্ন রাজনৈতিক দল সম্বন্ধে, তার যে কার্যক্রম সম্বন্ধে, কর্মনীতি সম্বন্ধে আজকে অনেকের কাছে স্পষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু আজকে কোন পথে যাবে, একদিকে যেমন দিশেহারা, একটা দিন অন্তত মানুষের মধ্যে মনে হয়েছে যে আমরা যে জায়গাটা আছি আমাদের কথা কিন্তু কেউ ভাবে না। যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাজা। বেশ, সুতরাং এইটাকে তারা ভাবতে শুরু করেছেন, এবং এটা মানুষের শুরুর মধ্যে আছে যে মুর্শিদাবাদ জেলা 20টা একটা দলকে দেবে, না 2টোকেই দেবে, না বিভিন্ন জনকে ভাগ করে দেবে, বা একটা দল কি সব কিছু দেবে। আজকে এই চিন্তা ভাবনা মানুষের শুরু হয়েছে। এই চিন্তাধারা রেখাটা এই মুহূর্তে বোঝা কিন্তু খুব মুশকিল। রাজনৈতিক চিন্তাধারার কথা আমরা হয়তো আলোচনা করতে পারি, কিন্তু সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারি না। সেই রকমভাবেই আমরা জানি যে মুর্শিদাবাদ জেলাতে মুসলিম ভোটারদের পার্সেন্টেজ অনেকটা বেশি। সেই খেলাটা খেলেই হয়তো হুমায়ুন কবির আজকের দিনে নতুন করে পার্টি যে তৈরি করেছেন, সেইখানে যে তিনি দাবি করছেন যে তার আসন সংখ্যাও অনেকটা বেশি হবে। হিন্দু মুসলিম বিভাজন কতটা সমর্থিত আর কি ভিত্তিতে, কি বলবেন? দেখুন, হিন্দু মুসলিম বিভাজন এই হুমায়ুন কবির নয়। এই হিন্দু মুসলিম বিভাজন মানে দেশ স্বাধীনতার পর থেকেই কিছু কিছু শুরু হয়েছে। তার জন্য বহু ইতিহাস আছে যেগুলো অনেকেই জানে বা আজকের প্রজন্ম জানে না। তো এই বিষয়টা কংগ্রেস একটা মঞ্চে নিয়ে আসতে পেরেছিল কিন্তু ভারতবর্ষের মানুষকে, সেখানে সব ধর্মের সব ভাষার মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল। সেই জন্যে কংগ্রেসকে আমরা কখনো পলিটিক্যাল পার্টি বলতাম না। আজকে তাদের পলিটিক্যাল পার্টির চেহারা নিয়েছে। আমরা বলতাম যে কংগ্রেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানুষের প্ল্যাটফর্ম। যাই হোক, ঘটনাচক্রে আজকে আমরা বিভাজিত দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির শুধু নয়, এর মূল জায়গা এই রাজনৈতিক দলগুলো ভারতবর্ষে আপনার জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, মুসলিম লীগ, আরও বিভিন্ন রকম, তাছাড়াই প্রাদেশিকতা, আমরা বাঙালি ইত্যাদি নানান রকম দল তারা এসে আমাদের ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে কোনো জায়গায়, ভাষার ভিত্তিতে কোনো জায়গায়, আঞ্চলিকতার ভিত্তিতে কোনো জায়গায় এই বিভাজনকে কিন্তু বেশি করে মানুষের সামনে তুলে ধরছে। আজকে যে সিচুয়েশান হিন্দু মুসলমান, সেই সিচুয়েশান কিন্তু কবছর আগেও এতটা প্রকট হয়নি, আজকে যেটা দেখা দিয়েছে। তো সেই জিনিসটা আমরা দেখছি যে এটা অত্যন্ত মারাত্মক একটা জায়গায় দাঁড়িয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির মতন লোক বলছেন আমি এখানে এতগুলো সিট পাবো, আর একজন বলছে আমি এতগুলো পাবো। সবটাই কিন্তু এই ধর্মীয়
বিভাজনের মধ্যে দিয়ে তারা কিন্তু চাইছেন। এরা কিন্তু কোনো নির্দিষ্ট নীতি মধ্যে দিয়ে কিন্তু আসতে চাইছেন না। আমি এই জায়গায় আসছি, আমরা মানে জবে থেকে মোটামুটি একটা আন্দাজ করা গেল যে নির্বাচনের ডেট এই সময় হওয়া সম্ভাবনা রয়েছে। ঠিক তার কিছুদিন আগে থেকে, বেশ কয়েকটা মাস আগে থেকেই দেখা গেল যে কোথাও বাবরি মসজিদে শিলান্যাস হলো, আবার কখনো আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিজেপিও বলছেন রাম মন্দিরের শিলান্যাস হয়ে উঠবে। ঠিক সেই সময়ই রাজ্য বাজেটে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস, যেহেতু শাসক দল এখন, তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দিলেন, বেকার ভাতা দিয়ে দিলেন। এমনকি আমাদের মুর্শিদাবাদ জেলা বরাবরই বন্যা কবলিত জেলা, বহু দিন ধরে সেই মানুষগুলো যারা গৃহ ছাড়া হয়ে রয়েছেন, তারা তাদের নিজস্ব বাসস্থান সম্পর্কে ভীষণ চিন্তিত ছিলেন। ঠিক ভোট পূর্ব মুহূর্তেই সেই জায়গাগুলি তাদের পাট্টাও পেয়ে গেলেন। প্রত্যেকে কি তার তুরুপের তাস হিসাবে একটা করে রেখেছিলেন। অবশ্যই দেখুন, এগুলো কিন্তু রাজনীতি এগুলোকে কোন রকম কোনো সম্মান দেয় না, অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। কিন্তু আমাদের দেশে রাজনীতি এরকম হয়ে গেছে, এগুলো মানুষ যে ভোটাধিকার আছে তার, সে খুব নিরপেক্ষ হবে, স্বাধীনভাবে, কোনোভাবে প্রভাবিত না হয়ে তার ভোটটাকে নিজের মন মতন দিতে পারবে। কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দল, সে সরকার বেসরকার সবাই একটা করে যেন অপশন রেখে দিয়েছিল যাতে ভোটের আগে একটা টোপ দিতে পারে, ছোট ছোট করে একটা আপেলই বলুন, পেয়ারা বলুন ধরিয়ে দিচ্ছেন আর ভোট চাইছেন। দিস ইজ দ্যাট। এটা একদম গণতন্ত্র বিরোধী। এগুলো আমার তো মনে হয় না যে মুর্শিদাবাদের মানুষ সেই জায়গায় আজকে নেই, এই জিনিসটা বোধহয় খুব একটা গ্রহণ করবেন না। তারা একটা স্বাধীন একটা জায়গায়, চিন্তা ভাবনার জায়গায় আসতে শুরু করেছে। আপনার এই কথাটাতেই ধরছি আজকে, যে আজকের দিনে আমাদের কাছে যা খবর রয়েছে সেই হিসেব করে, যে এই যে আমরা যদি বলি পাট্টার কথা, বন্যা কবলিত মানুষগুলো যে জমির পাট্টা পেয়েছে, তারা আজকে বিক্ষোভ করছেন, কারণ তারা যে জায়গা পেয়েছে সেগুলো নিকটবর্তী, মানে আগামী বর্ষাতে তারা আবার আবার ভেঙে যেতে পারে, আবার ভেঙে যেতে পারে। তাহলে তারা কিভাবে দেখবেন এই বিষয়গুলোকে? এই বিষয়গুলোকে দেখুন, হঠাৎ করে মানুষ যে পাচ্ছে, কিছু একটা হয়তো পেল, কিন্তু সেটাকে একটু চিন্তা করে যারা দেখার মতন, যাদের মানসিকতা আছে, যাদের যে চেতনা বোধ আছে, সেটাকে কিন্তু তারা ভালোভাবে নেবেন না। এটাই বললাম না, ক্ষণিকের জন্য একটা ছোট্ট আপেল, একটা পেয়ারা ধরিয়ে দিয়ে ভোটটা নেওয়া, এই বিষয়টা কিন্তু মানুষের আজকে মনে আলোচিত হচ্ছে। অধীর চৌধুরী কথা আমরা বলি, এতক্ষণ ধরে অনেকক্ষণ কথা বললাম, কোথাও কংগ্রেসকে সেভাবে আমরা টেনে ধরিনি, কারণ হঠাৎ করে যেন মুর্শিদাবাদ থেকে কংগ্রেস মিটেই গেছে, ধরা যেতে পারে সেরকম একটা জায়গা চলছে। তবুও অধীর চৌধুরী প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে তিনি জোট ছাড়াই লড়বেন সিপিএম এর ক্ষেত্রেও তাই। সিপিএম এর যে আরো যে ওনাদের যে দলগুলো রয়েছে তারা তাদেরটুকু নিয়েই লড়বেন। অন্যদিকে হুমায়ুন কবিরের কাছে মুসলিম ভোটের পার্সেন্টেজ অনেকটা বেশি, সেইগুলো নিয়ে তিনি একাই লড়বেন বলছেন। তবে কি বলা যেতে পারে যে এই সমস্ত ভোটগুলো বিভাজিত হয়ে তৃণমূলের আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল? অনেকটাই বেড়ে গেল দুটো দলেরই, বিজেপি বলুন, তৃণমূল বলুন, এদের সম্ভাবনাটাই বেশি থেকে যাবে। খুব স্বাভাবিকভাবে আজকে পশ্চিম বাংলায় এই দুটো দল ছাড়া অন্য কোনো দলগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কেউ নেই এখন। তো তা যদি হয়ে থাকে, তাহলে এই তাদের ভোটগুলো একটা জায়গায়, তৃতীয় জায়গায় পড়ছে। একদম তাই। কেমন? তারপরে আরো এই যে বলছেন যে বাবরি মসজিদ বা আরো বিভিন্ন বিষয় নিয়ে অনেকে মনে করছে যে মুসলিমরা বোধহয় একেবারে পাগলা হয়ে গেছে, সব হুমায়ুন কবিরের দলকে ভোট দেবে, তাহলে তৃণমূল আর কিছু থাকবে না। অন্যদিকে আবার ভাবুন আপনি, সেটা হচ্ছে বিজেপিকে হিন্দুদের পার্টি বলা হচ্ছে, কিন্তু তা বহু হিন্দু আছে, বিশাল পার্সেন্টেজ, যারা ওটাকে হিন্দুর পার্টি মনে করতে পারছেন না, তারা তো আবার যে তৃণমূল দিয়ে দিতে পারে। কাজে এই আখেরে এই সমস্ত টালমাটালের মধ্যে দিয়ে শাসক দলের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অথবা পরবর্তী এরকম হতে পারে যে বিজেপি কিছু একটা সুযোগ পেতে পারেন, তবে অথবা পরবর্তীতে জোট কাজ করতেই পারে। জোটের মতন পরিস্থিতি এখানে কাকে নিয়ে কি জোট হবে? কাকে নিয়ে কি জোট হবে? হুমায়ুন কবির পরীক্ষিত নয়, তার কত সমর্থক আছে সে পরীক্ষিত নয়, কোনো নির্বাচন তো এ করেননি। তবে তার পক্ষে তার এই কথাগুলোকে
কত মানুষ মেনে নিচ্ছেন, গুরুত্ব দেবেন, গুরুত্ব সেটা দিচ্ছেন, হচ্ছেন ব্যাপার। সেটা তো এখন নট ইয়েট। এক্স্যাক্টলি তাই। আমরা দেখতে পেলাম যে এবছর রাজ্য বাজেটে অনেকগুলো প্রকল্প পেয়ে গেলাম আমরা সাধারণ মানুষের। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণের ক্ষেত্রে 1000-এর থেকে 1500 হলো, আর আদিবাসীদের ক্ষেত্রে 1700 হলো, এবং বেকার ভাতাদের ক্ষেত্রে 1500 টাকা হলো, যারা 40 বছর পর্যন্ত রয়েছে, কোনো কাজ নেই, ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট যাদের লাগবে, চাকরি পায়নি তাদের। এই যে ভাতাগুলো, এই ভাতাগুলো কি আমাদের সমাজ গড়াকে পঙ্গু করে দিচ্ছে না? এই ভাতাগুলো ঠিক কতখানি প্রয়োজন বা ঠিক বলে মনে হয় আপনার? আমি যদি মনে করি যে ভিখিরিকে ভিক্ষে দেবো, ক্ষুধার্তকে এক টুকরো রুটি দেবো, তার ক্ষুধা মিটিয়ে দেবো, মিটবে কি? অবশ্যই মিটবে না, তার ক্ষুধা আরও বেড়ে যাবে। ভিখিরিকে ভোট দিয়ে কি আমি ধনী করতে পারবো? অর্থনীতি চাঙ্গা হবে? হবে না। তো এগুলো তো কোনো পার্মানেন্ট প্রজেক্ট নয়। একদম পার্মানেন্ট প্রজেক্ট যতক্ষণ না আসছে ততক্ষণ এই জিনিসগুলো হচ্ছে ওই সেই আপনার ক্ষুধার্ত মানুষকে এক টুকরো পোড়া রুটি ফেলে দেওয়ার মতো সামিলি ব্যাপার। এই যে প্রকল্পগুলি, যে কোনো শাসক দলই থাকুক না কেন, প্রকল্পগুলি তো একটা সাধারণ মানুষের প্রাপ্য, তাই নয় কি? সেই সাধারণ মানুষগুলো যদি এগুলো বোঝা শুরু করে যে এটা আমার অধিকারের মধ্যে পড়ছে, তবে কি আমাদের রাজনৈতিক যে শাসক দল বা যারা এই প্রকল্পগুলোকে অজুহাত বানিয়ে নিয়ে ভোট অধিকার করার চেষ্টা করছেন, তাদের পরিস্থিতি কি হতে পারে বলে মনে হয়? পরিস্থিতি হতে পারে, পরিষ্কার কথা, এখানে কংগ্রেস ছিল, কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। পরবর্তীকালে ভিন্ন সরকার এসছে, বামফ্রন্ট সরকার ছিল, জগদ্দল পাথরের মতন 34 বছর বসেছিল। তারা ভেবে নিয়েছিল পশ্চিমবাংলাটা আমাদের জনগণ আমাদেরকে ইজারা দিয়ে দিয়েছে, কেউ নিতে পারবে না। জনগণ কিন্তু কেড়ে নিয়েছে ওদের কাছ থেকে, আবার আরেক দলকে বসিয়েছে। এরা ভাবতে শুরু করেছে যে এটা আমাদেরই, অন্য কারণ নয়, এই ইজারা আমাদেরই এবং এটা পার্মানেন্ট ইজারা। এরকম ভাবতে যদি শুরু করে, মানুষ যদি সেটাকে গ্রহণ না করে, তাহলে একই অবস্থা হবে, আবার এদেরকে ফেলে দেবে, নতুন কোনো শক্তিকে নিয়ে আসবে। জনগণই হচ্ছে আসল শক্তি, গণতন্ত্র শক্তি, গণতন্ত্র। সামনেই ভোট জানি আমরা সকলে, আর ভোট নিয়ে প্রচুর জল্পনা আমাদের চারপাশে রয়েছে, অনেক আলোচনা আমাদের মধ্যে হবে। সমস্ত খবর আমরা আমাদের পর্দার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বারে বারে হয়তো আলোচনায় বসবো, যে সাধারণ মানুষের কাছে যেন আমরা সত্যিটা তুলে ধরতে পারি। আপনারা সেদিকটা একটু খেয়াল রাখবেন। আবার যেমন বলছি যে গণতন্ত্রই কিন্তু আসল শক্তি, সেদিকটা খেয়াল রাখবেন। নিজেরা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে আজকে দাদা সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। নমস্কার।